আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বললেন প্রধানমন্ত্রী। আজ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। প্রত্যয় স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা শিক্ষকদের। সমস্যার সময়মতো সমাধান হবে বললেন ওবায়দুল কাদের। কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। পিজিআরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। কোনো শক্তি বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবে না। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা। সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হচ্ছে বললেন রিজভী। এবং আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে ঋণ চুক্তি সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি ক্ষমতায় থাকার সময় যেভাবে নির্যাতন করেছে তা নিন্দারও যোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। তারা সমাজের অভিশপ্ত বোঝা। তাদের অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে সেদিকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা। হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে আজ সারা দেশে সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩টায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এদিকে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি রেখে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে আন্দোলন করছেন। যতদিন আমাদের এই গোটা সংস্কার আন্দোলন পূর্ণ হবে না, ততদিন আমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করতেই থাকবো। এই যে ছাত্ররা এখানে যারা এই যে হলে থেকে থেকে বছরের পর বছর কষ্ট করছে, এটা কেন করছে? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। শিক্ষার্থীদের আন্দোলনের আজকের কি খবর আছে আপনার কাছে জানাবেন। জানেন যে ছাত্ররা যে কোটা আন্দোলনের দাবিতে মাঠে নেমেছে, সে তার আজকে ৭০ দিন চলছে এবং তারা কিন্তু কিছু ৪ দফা দাবি সহ বেশ কিছু প্রস্তাবনাও দিয়েছিল মানে সরকারকে। এর মধ্যে কিন্তু যে ৩টি প্রস্তাবনা আসলে গণমাধ্যমে বেশ চাউর হয়েছে, সেই বিষয়টি হচ্ছে যে অনলাইন অফলাইন যে প্রতিবাদের বিষয়টি, এবং গতকালকে কিন্তু তারা সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা সেটি তারা করেছে। এবং আজকে যে বিষয়টি হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন যারা পরীক্ষা এবং ক্লাস বর্জন করেছেন, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি পুরো শুনশান একটা পরিবেশ, এখানে কোনো শিক্ষার্থী নেই এবং যারা রয়েছেন তারা আসলে কোটা আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করার জন্য রয়েছেন। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে বিকেল ৩টায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মূল যে লাইব্রেরি যে ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাস থেকে আসলে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে এবং হয়তো এখানে প্রতিবাদ সভা হতে পারে। যদিও হিন্দু ধর্মাবলম্বীদের একটি সবচেয়ে বড় একটা ধর্মীয় উৎসব রয়েছে, তারপরেও সেটিকে মাথায় রেখে তারা শিথিলভাবে যেন তারা কাজ করতে পারে। তো আমরা এখানে বেশ কয়েকজন আন্দোলনকারী ছাত্রছাত্রীর সাথে কথা বলে আমরা একটু জানতে চাই, আপনারা তো অনেকদিন থেকে আন্দোলন করছেন এবং এই বিষয়টা আসলে পুরো দেশবাসী জানে, তো ৭ বছর এই যে ৭ দিনের মধ্যে আসলে আপনাদের দাবিটা কি আসলে মূলত? আমরা আসলে চাচ্ছি যে কোটা
কোটা সংস্কার করা, মানে কোটাটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যেটা হচ্ছে 18 পরিপত্র পুনর্বহাল চাচ্ছি আমরা। আর হচ্ছে আজকে 7ম দিন হিসেবে আমরা আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্লকেট মানে অবরোধ করা হবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে জানতে চাই আমরা যে আপনাকে যে মানে ক্লাস বর্জনের বিষয়টি আসলে আজকে কি চলছে? আচ্ছা দেখুন, আজকে যেহেতু রবিবার 7ম দিনের মতো আমাদের আন্দোলন চলছে। আজকে থেকে কিন্তু আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের কথা ছিল যে ছাত্র ধর্মঘট পালিত হবে, অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের সমস্ত শিক্ষার্থীরা কোনো রকম একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা, আদার্স অ্যাসাইনমেন্ট, গবেষণা কোনো কিছুতেই আমরা আর অংশ নিব না। তো ছাত্র ধর্মঘটের হিসেবে আজকে এটি রয়েছে এবং তার পাশাপাশি আজকে আমাদের শাহবাগে অবস্থান কর্মসূচি, যেটি বাংলা ব্লকেট কর্মসূচির আন্ডারে সমগ্র দেশে পালিত হচ্ছে। সদা আপনি শুনছিলেন যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি যেমন আসলে মানে তারা করতে যাচ্ছেন এবং তাদের একটাই প্রত্যাশা যে এই দাবি না হওয়া পর্যন্ত তারা কি আসলে মাঠে থাকবেন? আপনাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত কি মাঠে কি থাকবেন? হ্যাঁ, আমরা 2018 সালের আন্দোলনকে দেখেছি যে কোটা যতদিন না পর্যন্ত আমরা কোর্টের পরিপত্র পাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু সেই আন্দোলন সচল ছিল। তো আমাদের দাবি একটাই, আমাদের মানে দাবি দাবার মধ্যে আমরা কখনো বলিনি যে আমরা কোটা সম্পূর্ণভাবে বা 100% বাতিল চাই। আমরা সবসময় বলেছি আমরা কোটার সংস্কার চাই। কোটা যদি একদম আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য যদি 5% বা একটা নির্দিষ্ট সংখ্যক কোটা যদি থাকে তাহলে সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু কোটার পরিমাণ যখন অর্ধেকের বেশি হয়ে যায় সাধারণ শিক্ষার্থীদের জন্য সেখানে বৈষম্যের তৈরি হয়। তো আমরা ততদিন পর্যন্ত কোটার আন্দোলন করে যাব যতদিন না পর্যন্ত আমরা এর একটা সমাধান পাচ্ছি। সদা আপনি শুনছিলেন যে কোনো পরিস্থিতিতে হোক ছাত্ররা যেভাবে কোটা আন্দোলনে নেমেছেন এবং তারা চায় যে 18 সালের যে কোটা আন্দোলনের যে পরিপত্র ছিল সেটি পুনর্বহাল করে রাখা হোক, যাতে করে তাদের ভবিষ্যৎ মানে যে কর্ম পরিকল্পনা এবং যে উদ্দেশ্যে তারা পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের প্রত্যয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়টি তারা মাথায় মানে রেখে এই কোটা আন্দোলনকে বাস্তবায়নের জন্য দাবিতে তারা এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং বিকেল 3টার পরে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন শাহবাগে। আমরা সে পর্যন্ত অপেক্ষা থাকবো এবং পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো আরও বিস্তারিত খবর যারা কোটা আন্দোলন করছেন। তো সৌদা, এটাই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ খবর। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মী আবু সৈদপুর কাছ থেকে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 7ম দিনের মতো ক্লাস পরীক্ষা বাতিল করে আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা। বেলা 12টার দিকে কলা ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমটি তাদের জন্য বৈষম্যমূলক বলে দ্রুত এটি বাতিলের দাবি জানান তারা। শিক্ষক নেতারা জানান, স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন না। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি সময়মতো সমাধান হয়ে যাবে। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে এটা সরকারের সিদ্ধান্ত না, আদালতের এখতিয়ার বলেও জানান সেতুমন্ত্রী। আন্দোলন এটা তো সরকারের সিদ্ধান্ত, আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এটা অ্যাপিল বিভাগে আছে। এখন আমি তো সাবজুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না, এটা এখন আদালতের ইখতিয়ার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। তিনি বলেন, কোনো শক্তি বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবে না। দুপুরে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পিজিআরে যারা এসেছেন সবাই নিজের জীবনটা ঝুঁকির মুখে নিয়ে এসেছেন উল্লেখ করেও বাহিনীর সদস্যদের আরও বেশি নিরাপত্তার দিকে মনোযোগ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড রেজিমেন্টে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি প্রদান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি, যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রশিক্ষণের যেটা সবথেকে বেশি দরকার, সে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত কার্যকর করতে এমনকি বৈদেশিক প্রশিক্ষণ সহ সেনানিবাসী ইনডোর ফায়ারিং রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এবং আমরা পরিবারের কল্যাণের কথা বিবেচনা করে 14 তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করেছি। গার্ডসের উন্নয়নের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমও আমরা হাতে নিয়েছি। যে আমি আমাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক করে চট্টগ্রাম মহানগর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এছাড়া বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক করে বরিশাল মহানগর বিএনপির 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নিজেদের স্বার্থে আওয়ামী লীগ সাম্প্রদায়িকও হতে পারে, আবার দেশ বিক্রিও করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সম্মেলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশ এখন মহা দুর্নীতিতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলতে পারে না। গোটা জাতিকে বন্দী করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এদেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না। সরকারকে পরাস্ত করার জন্য এখন এদেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হয়েছে। আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা 4র্থবার ক্ষমতায় আসার পর এ মেয়াদে এটি তার প্রথম চীন সফর। ভারত সফরের পরই চীন সফরটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে। চীনও প্রধানমন্ত্রীর এ সফরটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। সফরে 2 দেশের মধ্যে ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 4 দিনের সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর 10 বছর পর। ঢাকা থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরদিন বেইজিং এর বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য দেবেন সরকার প্রধান। আগামী বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শেখ হাসিনা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূরাজনীতি 2 দেশের শীর্ষ নেতাদের বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরে 2 দেশের মধ্যে $700 কোটি ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত 10টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীনের চাইনিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য সহায়তা, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে। অগ্রাধিকার পেতে পারে বাণিজ্য ও অর্থনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, 2 দেশের পারস্পরিক সম্পর্ক সম্মান ও সমতার, নিজেদের স্বার্থ সমুন্নত রেখে বিগত 49 বছর ধরে 2টি দেশ একে অপরকে সহযোগিতা করছে। ইতোমধ্যে চীনের গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে এ সফরের খবর প্রচার করছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের জুন মাসে চীন সফর করেছিলেন। পরে চীনের রাষ্ট্রপতি 2016 সালে বাংলাদেশ সফর করেন। শিয়ের সেই সফরে 24টি প্রকল্পের বিপরীতে $24 বিলিয়ন ক্রেডিট লাইনের আওতায় অর্থনৈতিক সুবিধা প্রদানের জন্য চীন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। গত বছর দুই নেতা ব্রিক্স সম্মেলনের সময় সাইডলাইনে মুখোমুখি আলোচনায় বসেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বাড়ছে ধরলা নদীর পানি। একদিনেই বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শেরপুরের ব্রহ্মপুত্র নদের পৃথক দুটি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। কদিন থেকে বাড়ছে নদীর পানি। অন্যদিকে জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এস.এম. হামিমের রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদীর পানি অপরিবর্তিত থাকলেও বাড়ছে ধরলা নদীর পানি। একদিনে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ধওলা তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কাঁচা পাকা সড়ক তলে যাওয়ায় যাতায়াত সমস্যায় পড়ছেন মানুষ। চলতি বন্যায় জেলায় প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফসল তলিয়ে গেছে 6,615 হেক্টর জমির। শেরপুরের ব্রহ্মপুত্র নদীর পৃথক দুটি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিন থেকে বাড়ছে নদীর পানি। নদী ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে শতাধিক পরিবার। চরের বাসিন্দারা নদী ভাঙনের কবলে পড়ে সরে এসেছে ঘরবাড়ি। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনা নদীর পানি বাহাদুরঘাট পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উজানে পানি নেমে ভাটি অঞ্চলে বাড়ছে বন্যার আশঙ্কা। জামালপুরের সার্বিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে 2 লাখ মানুষ। দেওয়ানগঞ্জের বাহাদুরঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 87 সেন্টিমিটার ও সরিষাবাড়ি জগন্নাথ ঘাট পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 119 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিন বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্গতদের সাহায্যের জন্য গঠন করা হয়েছে 11টি মেডিকেল টিম। সিরাজগঞ্জে যমুনা নদীর পানির স্থিতিশীল রয়েছে, তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ তাঁত কারখানা, রাস্তাঘাট, হাটবাজার। পানিতে ডুবে গেছে 4,500 হেক্টরের বেশি জমির ফসল। ইতিমধ্যে জেলায় 5 উপজেলায় 34টি ইউনিয়নের 5,362টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বানবাসী মানুষগুলো। একদিনের মধ্যে পানি এসে ডুবে গেছে। পানি আসার কারণে কাজকর্ম একবারে বন্ধ, কাজ কাম বন্ধ। এই ঘরের মধ্যে বউ বাচ্চা নয়া ওইভাবে দিন কাটাইতেছি। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি গাইবান্ধার ফুলজড়ি ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ঘাঘট নদীর পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপদসীমা 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র তীরবর্তী গাইবান্ধা শহর, ফুলজড়ি, সাগাটা ও সুন্দরগঞ্জ উপজেলার পানিবন্দী হয়ে পড়েছে চর ও নির্মাঞ্চলে অন্তত 50,000 মানুষ। সব ধরনের ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এস.এম. হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বললেন প্রধানমন্ত্রী। আজ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। প্রত্যয় স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা শিক্ষকদের। সমস্যার সময়মতো সমাধান হবে বললেন ওবায়দুল কাদের। কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। পিডিআর এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। কোনো শক্তি বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবে না। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা। সরকারের বিরুদ্ধে গণতন্ত্র কারণ জনগণ প্রস্তুত হচ্ছে বলে রিজভি। এবং আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধান শেখ হাসিনা। দুই দেশের মধ্যে নীল চুক্তি সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতেন ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvd বাংলা, facebook/mytvd বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ হাফেজ।